আশা করি সবাই করোনার মহামারীর সময়ে সবাই ভালো আছো, বাড়িতে আছো। আমরা ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারটা পড়ছিলাম এবং আগের দিন আমরা অসমোটিক প্রেশার এবং অসমোসিস সম্বন্ধে বিশদে জেনেছিলাম। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের সলিউশন আইসোটনিক, হাইপোটনিক আর হাইপারটনিকটা জেনেছিলাম। আজকে তার পরের ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম সবাইকে। আমরা ক্লাস 12-এর কেমিস্ট্রির সলিউশন চ্যাপ্টারটা পড়ছিলাম। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে বিভিন্ন ধরনের সলিউশন আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক। এর সাথে এর আগের ক্লাসে এটাও বুঝেছিলাম যে এই অভিস্রবণ আমাদের কি কি কাজে লাগে। বিভিন্ন আমাদের প্র্যাকটিক্যাল লাইফের, আমাদের দৈনন্দিন জীবনের উদাহরণ দেখেছিলাম যে আমাদের ইনজেকশন করা, শিরাতে ইনজেকশন করা, তারপর আমাদের গলার সমস্যা, তারপর খাবারে সংরক্ষণ করতে কেন লবণ মাখানো, ঠিক আছে। তারপর হাই ব্লাড প্রেশারদের কেন লবণ কম খেতে বলা হয়, ঠিক আছে। আর এছাড়া বিভিন্ন ধরনের সলিউশন জেনেছিলাম। আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক। আইসোটনিকটা কি? যেটাতে সমঅভিসারক চাপ, অর্থাৎ দুটো দ্রবণেরই চাপটা, অভিস্রবণ চাপটা সমান। হাইপোটনিকটা কি? যেটার গাঢ়ত্ব কম, বেশি গাঢ়ত্ব সাপেক্ষে। হাইপারটনিকটা কি? যেটার গাঢ়ত্ব বেশি, কম গাঢ়ত্বের সাপেক্ষে। এরকম ভাবে আমরা দেখেছিলাম, অ্যাপ্লিকেশনগুলো দেখেছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি নতুন টার্ম, অর্থাৎ বিপরীত অভিস্রবণ। বিপরীত অভিস্রবণ কি? ঠিক আছে। এর আগে আমরা অভিস্রবণ সম্বন্ধে বলেছিলাম যে কম গাঢ়ত্বের দ্রবণ থেকে কম গাঢ়ত্বের দ্রাবক বেশি গাঢ়ত্বের দিকে চলাচল করলে সেটাকে অভিস্রবণ বলেছিলাম। কম গাঢ়ত্বের বেশি গাঢ়ত্বের দিকে, কম গাঢ়ত্বের দ্রাবকের বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে চলাচলকে আমরা বলেছিলাম অভিস্রবণ। এবার আমরা রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণটা দেখব। আমরা ইউ আকৃতির নলে এইদিকে দ্রাবক রেখেছিলাম, এদিকে দ্রবণ রেখেছিলাম। এটা আমাদের ঝিল্লি ছিল। এদিকে দ্রাবক রেখেছিলাম, এদিকে দ্রবণ রেখেছিলাম। দ্রাবকটা এদিক দিয়ে চলাচল করছিল। সেই চলাচলটাকে বন্ধ করার জন্য আমরা এদিক থেকে চাপ দিয়েছিলাম, যাতে ফলে দ্রাবকের অণু, কম গাঢ়ত্বের দ্রাবক এদিক থেকে এদিকে না যেতে পারে। তার দরুন এদিকে চাপ দিয়েছিলাম। আর সেই চাপটাই আমরা অভিস্রবণ চাপ বলেছিলাম, যেটাতে এই ফ্লোটা বন্ধ করে। সেই চাপটা, অর্থাৎ এদিক থেকে যে চাপটা দিচ্ছি, সেই চাপটাকে আমরা বলেছিলাম অভিস্রবণ চাপ, যেটা এই ফ্লোটাকে বন্ধ করছে, দ্রাবকের চলাচলটাকে। ঠিক আছে। এবার যদি আমরা এই চাপটাকে আরো বেশি বাড়াই, সেক্ষেত্রে কি হবে? আমাদের স্বাভাবিক অভিস্রবণ চাপে তো আমাদের এই ফ্লোটা বন্ধ হয়ে গেল। এবার এই যে চাপটা দিচ্ছি, সেই চাপটা আরো বাড়িয়ে দিলাম। তার ফলে কি হবে? এই দিক থেকে দ্রাবকটা এবার এই দিকে চলাচল করবে। চাপটা আমাদের অভিস্রবণ চাপ থেকে খুব বেশি বাড়িয়ে দিলাম। তার ফলে এই দিক থেকে এই দিকের দ্রাবক, অর্থাৎ দ্রবণের যে দ্রাবক আছে সেটার এই দিক থেকে এই দিকে চলাচল, সেটাকেই বলা হয় বিপরীত অভিস্রবণ। বোঝা গেল? আমরা অভিস্রবণ চাপ প্রয়োগ করে এই দ্রাবকের ফ্লোটাকে বন্ধ করলাম। অভিস্রবণ চাপের থেকে আরো বেশি চাপ দিয়ে এইখানকার দ্রাবকটাকে ফ্লো এই দিক থেকে এই দিকে করছি, সেটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। এই প্রসেসটাকে বলা হয় রিভার্স অসমোসিস। কিভাবে, কি কাজে লাগে এটা দেখো। তাহলে বোঝা গেল রিভার্স অসমোসিস কি? যে দ্রবণের দ্রাবককে অভিস্রবণের চাপের থেকে বেশি চাপ দিয়ে দ্রবণের দ্রাবককে ফ্লো করা, সেটাকে রিভার্স অসমোসিস বলা হয়। ঠিক আছে। এটার অ্যাপ্লিকেশনটা দেখি এবার। এটার অ্যাপ্লিকেশন মূলত তোমার অ্যারাবিক কান্ট্রিগুলোতে হয়, যে দেশগুলোতে তেলের পরিমাণ খুব বেশি। সেখানে তো কি জানো যে কাতার, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, এসব কান্ট্রিগুলোতে কি বলতো, অ্যারাবিক কান্ট্রিগুলোতে এই কান্ট্রিগুলোতে তেলের তো ভান্ডার, যেখান সেখান খুললেই তেল পাওয়া যায়।
তো এইসব কান্ট্রিগুলোতে পানির খুব সমস্যা, জলের খুব সমস্যা। ওইসব কান্ট্রিগুলোতে আমাদের তেলের থেকে পানির দাম খুব বেশি, জলের দাম, খাওয়ার পানির দাম তেলের থেকে খুব বেশি। সেই কারণে ওরা কি করে, সমুদ্র থেকে এই রিভার্স অসমোসিস প্রসেসে জলকে কি করে, বিশুদ্ধ করে। সমুদ্রের জল তো লবণাক্ত, সেই লবণাক্ত জলকে এই রিভার্স অসমোসিস প্রসেস দ্বারা বিশুদ্ধ করা হয়। কিভাবে সেটা দেখো। এগুলা কোন দেশে করা হয়? মূলত আরবিক কান্ট্রিগুলোতে হয়, যে দেশগুলোতে পানির সমস্যা আছে। এবার দেখো এইখানে কি থাকলো, এইখানে হলো লবণ জল, এখানে লবণ জল আছে। কি আছে এখানে? এই ডান দিকটাই আছে আমাদের লবণ আর জল, H2 আর NaCl। এর মধ্যে কে দ্রাবক? কে? জল। আর এইদিকে সাপোজ এইদিকে আমাদের জল রেখে দিলাম, এইদিকে কি, এইদিকে আমাদের কি আছে? জল আছে আর লবণ, এর গাঢ়ত্ব বেশি। এবার আমরা স্বাভাবিকভাবে এই জলটা এদিক থেকে এইদিকে ফ্লো হবে। এবার অভিশ্রবণ চাপ দিলাম, এই জলের ফ্লোটা বদ্ধ হয়ে গেল। এবার কি করছি, অভিশ্রবণের চাপের থেকে বেশি চাপ দিচ্ছি, আর এদিকে সমুদ্রের জল রেখে দিলাম, এদিকে সমুদ্রের জল রেখে দিলাম। তাহলে সমুদ্রের জলে কি আছে? জল আছে আর NaCl আছে। এবার অভিশ্রবণ চাপের থেকে বেশি চাপ দিলাম, তার ফলে কি এখান থেকে কোনটা, এর মধ্যে থেকে কোনটা এদিক থেকে এদিকে ফ্লো হবে? এই জলটা ফ্লো হবে, যেটা সমুদ্রের জল, এইটা এদিক থেকে এদিকে ফ্লো হবে। তার ফলে কি এদিক থেকে আমরা এবার এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, এবার এদিক থেকে সংরক্ষণ করে নিলাম। এইভাবে করে করা হয়। জল আর NaCl, অভিশ্রবণের চাপের থেকে বেশি চাপ দিলাম, সে ফলে কি হলো, এদিক থেকে এদিকে চলে আসলো, ফ্লোটা হলো জলের। কোন জল? সমুদ্রের জলটা, এটার। তারপরে এদিকে এটাকে সংরক্ষণ করে নেওয়া হলো। এটাই হলো কি, এটাই হলো রিভার্স অসমোসিস। বোঝা গেল সবার? এবার আসি আমরা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এর আগে আমরা যেটা জেনেছিলাম সেটা হলো কি, নর্মাল কলিগেটিভ প্রপার্টি। এবার আমরা জানবো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আমরা এর আগে নর্মাল কলিগেটিভ প্রপার্টিটা জেনেছিলাম। আজকে আমরা জানবো অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আমরা রাউল্ট সূত্র, ভ্যান টপ সূত্র এগুলোকে ব্যবহার করে লঘু দ্রবণের যে সংখ্যাগত ধর্মগুলোর যে মান গণনা করা হয়, পাচ্ছিলাম, সেগুলো কিন্তু পরীক্ষালব্ধ মানগুলোর সাথে একটু সঙ্গতিপূর্ণ হয়। যেমন তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, এই যে ডায়লগটা মেরেছিলাম, এগুলোর ক্ষেত্রে কি হয়? সঙ্গতিপূর্ণ হয়। কি? আমরা ভ্যান টপ সূত্র আর রাউল্ট সূত্র এগুলোকে ব্যবহার করে যে সংখ্যাগত ধর্মগুলোর মান বের করছিলাম, সেগুলো গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া বা তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী এইসব দ্রাবের দ্রবণের ক্ষেত্রে এগুলো কিন্তু সঙ্গতিপূর্ণ মানে ঠিকঠাক আছে ব্যাপারগুলো। কিন্তু অনেক ধরনের পদার্থ আছে যেগুলোর ক্ষেত্রে এই সব মানগুলো যথেষ্ট পার্থক্য দেখা যায়। কি মান? যেটা আমরা পরীক্ষা করে বের করছি আর এই সমীকরণ থেকে বের করছি, এই দুটোর ক্ষেত্রে। আবার কি বলছি দেখো, যে আমরা রাউল্ট সূত্র, ভ্যান টপ সূত্র থেকে এই তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী যেমন গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া, এসবগুলোর যে মানগুলা পাচ্ছি সেগুলো হলো সঙ্গতিপূর্ণ। কিন্তু অনেক পদার্থ আছে যেগুলোর সাথে আমরা এই সূত্র ব্যবহার করে মান বের করলে সেগুলো যথেষ্ট পার্থক্য দেখা যায়। এটা কেন হয়? এর উদাহরণ হিসাবে আমরা নিতে পারি যে কিছু NaCl, KCl, MgCl2 এগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। NaCl, KCl, MgCl2 এগুলো হলো কি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এগুলোর ক্ষেত্রে কি হয়? এগুলো আমরা জানি যে NaCl, KCl, MgCl2 এসব দ্রাবের পদার্থের দ্রবণের ক্ষেত্রে মানটা কিন্তু বেশি হয়। কোন মান? এই সংখ্যাগত ধর্ম। কি করে বের করলে? রাউল্ট সূত্র আর ভ্যান টপ সূত্র থেকে বের করলে। আবার বলছি আমি বলছি যে NaCl, KCl, MgCl2 এই সব দ্রাব যদি থাকে তাহলে আমাদের সংখ্যাগত ধর্ম মানগুলো একটু বেশি পাই। ঠিক আছে? আবার যদি বেনজিন, অ্যাসিটিক অ্যাসিড এগুলোর ক্ষেত্রে, এই সবের ক্ষেত্রে, দ্রাবের দ্রবণের ক্ষেত্রে কিন্তু আমরা মানটা কম পাই। ঠিক আছে? এগুলো কেন হয়?
এগুলো কেন হয়? কম পাই বলতে কি, আমরা ভ্যান টপ সূত্র, রাউল্ট সূত্র থেকে পরিমাপ করছি, আর আমাদের সূত্র থেকে পরিমাপ করছি, আর আমরা পরীক্ষা করে পরিমাপ করছি। এই দুই ভ্যালুর মধ্যে আমরা কম পাচ্ছি। কেন? কারণ হলো এই অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি। তোমরা জানো যে এগুলো কি তড়িৎ বিশ্লেষ্য। এই NaCl ভেঙে গেলে কি হয়? Na+Cl মাইনাস, KCl ভেঙে গেলে কি হয়? K+Cl মাইনাস, Mg_Cl2 ভেঙে গেলে হয় Mg2+ + 2Cl মাইনাস। ঠিক আছে, এগুলো দেখো সংখ্যাগত ধর্ম, আর এগুলো সংখ্যায় বেড়ে যাচ্ছে, আয়নও ভেঙে যাচ্ছে, তার মানে কি হবে? সংখ্যাগত ধর্মগুলোর মানও বেড়ে যাবে। সেই কারণে কি হচ্ছে, এই ধরনের দ্রাবক ব্যবহার করলে ওদের মানগুলো বেড়ে যাচ্ছে। কেন? কারণ হলো এরা আয়নে ভেঙে যাচ্ছে, আর আয়নে ভেঙে এরা সংখ্যায় বেড়ে যাচ্ছে। আর বেনজিন অ্যাসিটিক অ্যাসিড এরা কি হয়? এই বেনজিন অ্যাসিটিক অ্যাসিড এদের ক্ষেত্রে কি হয়? এরা সংযোজিত হয়, মানে একে অপরের সাথে সংযুক্ত হয়। কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই বেনজিন অ্যাসিটিক অ্যাসিড এগুলো যদি ব্যবহার করা হয়, তাহলে কি হবে? সেগুলোর ক্ষেত্রে মানটা কি হবে? কম পাচ্ছি, মানটা আমরা কম পাচ্ছি। ঠিক আছে, এই বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিড এর ক্ষেত্রে, এই বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে ডাইমার গঠন হয়, বা দ্রবণে দ্রাবের সংযোজন হয়। এগুলোর ক্ষেত্রে কি হয়? দ্রবণে দ্রাবের সংযোজন হয়। সংযোজন হওয়ার ফলে কি মানে কি? সংযোজন মানে একটা অপরটার সাথে যুক্ত হয়ে গেল, এবার একটা অপর সাথে যুক্ত হয়ে যাওয়া মানে কি? সংখ্যায় কমে যাওয়া। আর সংখ্যায় যদি কমে যায়, তাহলে আমাদের সংখ্যাগত ধর্মও কমে যাবে, ভ্যালু কমে যাবে। সংযোজন হচ্ছে। আর এগুলোর ক্ষেত্রে কি? বিয়োজন হচ্ছে। NaCl, KCl, MgCl2 এগুলোর ক্ষেত্রে কি? বিয়োজন হচ্ছে, সংখ্যায় বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার জন্যই কি হয়ে যাচ্ছে? আমাদের সংখ্যাগত ধর্মগুলোর মান আমরা বেশি বেশি পাচ্ছি। এর জন্য আমরা কি? এই সংখ্যাগত ধর্মগুলোর মান বেশি বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই অস্বাভাবিকতা বা অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ পেপারটি কি কারণে হচ্ছে? দুটো কারণে হচ্ছে। একটা কি? যে দ্রাবের সংযোজন, আর একটা কি? দ্রবণে দ্রাবের বিয়োজন। একটা কি? সংযোজন, আর একটা কি? বিয়োজন। বিয়োজনটা কি? NaCl কি ভেঙে যাচ্ছে Na+Cl মাইনাসে, KCl ভেঙে যাচ্ছে K+Cl মাইনাসে, MgCl2 ভেঙে যাচ্ছে Mg2+ 2Cl মাইনাসে। এটা কোনটা? বিয়োজন মানে কি? এটা আমাদের সংখ্যাগত ধর্মের ভ্যালুটা কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। সংযোজনটা কি? সংযোজনটা হলো কি? দুটো এক অপরের সাথে যুক্ত হয়ে যাবে, বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে যাবে। সেটা কেমন করে হয় দেখো, এই বেনজিন আর অ্যাসিটিক অ্যাসিড এরা যুক্ত হয়ে দুটো কণা একটা কণাতে হয়ে যায়। যেমন এটার ডাইমার কিভাবে গঠন হয় দেখো, CH3, এটা দেখো, এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার মানে কি? দুটো অণু একটা অপরের সাথে যুক্ত হওয়া, এটা কি? অ্যাসিটিক অ্যাসিড। এটা দেখো CH3COOH, ঠিক আছে, এটা দুটো একটা অপরের সাথে যুক্ত হয়ে গেছে, মানে কি? এটা দুটো এখন একটা হয়ে গেছে, তার মানে সংখ্যায় কমে গেল। এটা সংযোজনের উদাহরণ। এটা কি? এটা হলো সংযোজনের উদাহরণ। ঠিক আছে, বেনজোইক অ্যাসিডেরটা কি? C6H5, এটা কি? এটা অ্যাসিটিক অ্যাসিডের ডাইমার, এটা হলো কি? বেনজোইক অ্যাসিডের ডাইমার। এটা দুটো দেখো, এটা দুটো অ্যাসিটিক অ্যাসিডের ফলে এটা তৈরি হয়েছে, এটা দুটো বেনজোইক অ্যাসিডের ফলে যুক্ত হওয়ার ফলে এটা তৈরি হয়েছে। তার মানে এগুলোর ক্ষেত্রে কি হলো? এগুলোর ক্ষেত্রে সংযোজন হলো। এই সংযোজন হওয়ার ফলে কি? কণার সংখ্যা কমে গেল। আর আমরা জানি যে দ্রবণের সংখ্যাগত ধর্ম দ্রবণে উপস্থিত সংখ্যার উপর নির্ভর করে। তার ফলে কি? আমাদের মানটা কম পাচ্ছি। আর আমাদের বিয়োজনে NaCl, KCl এগুলোর ক্ষেত্রে আমরা বেশি পাচ্ছি। NaCl, KCl এগুলোর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? বেশি পাচ্ছি। ঠিক আছে, এই বেশি পাওয়ার ফলে কি হবে? আমাদের যেহেতু এই সংখ্যাগত ধর্মগুলো দ্রবণে উপস্থিত দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, আর কণার সংখ্যায় যদি বেড়ে যায়, তাহলে আমাদের সংখ্যাগত ধর্মের ভ্যালুগুলো কি হবে? বেড়ে যাবে। তো
এরপরে আমাদের আর একটা ক্লাস লাগবে এই দ্রবণ চ্যাপ্টারটা শেষ করতে। আমি এর আগে বারবার বলেছিলাম যে এই চ্যাপ্টারটা মূলত সে নিট হোক বা যে কোনো এক্সামই হোক, তোমাদের ফাইনাল এইচএস এক্সামই হোক, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু মূলত অঙ্ক আসে, ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে, দ্রাবের আণবিক ভর যতগুলোর ইকুয়েশন বের করেছিলাম দ্রাবের আণবিক ভর বের করতে আসে, ঠিক আছে, সংখ্যাগত ধর্ম কি আসে। তো এগুলো যেন ভালো করে ক্লিয়ার থাকে মাথার মধ্যে, এগুলো যেন ভালো করে ক্লিয়ার থাকে মাথার মধ্যে, ঠিক আছে। তো সংখ্যাগত ধর্ম, দ্রাবের আণবিক ভর, এই সম্পর্কিত অঙ্ক, এই সম্পর্কিত ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমাদের পরীক্ষায় আসবে, সেজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আর আমরা ম্যাথামেটিক্সগুলো প্রবলেমগুলো করবে, তোমরা যদি না পারো তাহলে সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। আর এই চ্যাপ্টারটা মেনলি কিন্তু আমাদের কি দরকার, ম্যাথামেটিক্স দরকার, ঠিক আছে। তো এই অ্যাবনর্মাল কলিগেটিক প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম আর একটা ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। তো এই চ্যাপ্টারটা থেকে তোমাদেরকে বারবার বলছি যে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো, উদাহরণ থেকে দেখে প্রথমে না দেখে করার চেষ্টা করো, তারপরে বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আর বারবার করে তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা ডাউনলোড করো না, ডাউনলোড করে দেখলে আমরা বুঝতে পারবো না যে কতজন ভিডিও মানে ক্লাসটা করছো বা অ্যাটেন্ড করছো। আর আমাদের ভিউয়ের একটা ব্যাপার আছে, তো তোমাদেরকে বলছি যে ভিডিওটা ডাউনলোড করে দেখবে না, তোমরা অনলাইনে ইউটিউবে দেখবে, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে। আর এরপরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব এবং তারপরে আমরা অঙ্ক করব, ঠিক আছে। তো ভিডিওটা পুরো দেখবে, অনলাইনে দেখবে, ডাউনলোড করবে না। এই করোনা মহামারীতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই।